প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে নিজেদের এবং সংযমী হতে হবে। हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है। इसका असर पूरी दुनिया पर पड़ा है और भारत पर तो और भी गंभीर असर हुआ है। কারণ হলো যুদ্ধ। হরমুজ প্রণালী দিয়ে যদি আমেরিকার কোনো শিপ আসে, কোনো জাহাজ আসে বা আমেরিকার কোনো সহযোগী দেশের জাহাজ আসে, তাহলে ইরান তাকে টার্গেট করছে। ইরান বা তার কোনো বন্ধু দেশের শিপ যদি আসে তাহলে আমেরিকা টার্গেট করছে। সেদিক থেকে দেখতে গেলে সামান্য দুই একটা যদি বাদ দিই তাহলে হরমুজ প্রণালী একেবারে বন্ধ, সেখান থেকে কোনো রকম আমদানি রপ্তানি হচ্ছে না। চরম জ্বালানি সংকট, বিশ্ব একটা চরম জ্বালানি সংকট দেখতে চলেছে। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই সাবধান করে দিয়েছেন যে আপনারা সতর্ক হন, এখন থেকে সংযমী হন। কী ব্যাপারে সংযমী হবেন না, গাড়ির ক্ষেত্রে যাদের যাদের নিজেদের গাড়ি রয়েছে, একটা গাড়িতে একজন যাওয়া আসা করা বিলাসিতা, বরং চেষ্টা করুন 3-4 জন মিলে যদি একটা গাড়িতে যাওয়া যায়। যত বেশি পাবলিক ভেহিকেল ব্যবহার করার চেষ্টা করুন, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার চেষ্টা করুন, ওয়ার্ক ফ্রম হোম করুন। বাড়ি থেকে কাজ করলে যাওয়া আসাটা বেঁচে যাবে, জ্বালানি বেঁচে যাবে অনেকটা। আর কি বেঁচে যাবে? অফিসের এসি আলাদা, বাড়ির এসি আলাদা, তার থেকে একটা জায়গায় এসি চলবে। অর্থাৎ খরচ কমাতে হবে, জ্বালানি কমাতে হবে, জ্বালানির খরচ কমাতে হবে। যখন এই কথাগুলো বলেছেন তখন দুটো বিষয় হতে পারে। এক, মনে হতে পারে মানুষের যে এরকম কোনো বিরাট এমন কিছু হয়ে যায়নি যার জন্য আমাদের এইভাবে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। আবার মানুষ এটাও ভাবতে পারেন যে ভয় দেখানো হচ্ছে না তো। कुछ संकल्प लेने होंगे। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा, ज्यादा से ज्यादा मेट्रो में ही जाएंगे। हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें। ভয় পাওয়ার মতোই পরিস্থিতি। 40টি দেশ, আমাদের কাছে যা তথ্য রয়েছে, আমরা তথ্য দেখছি যে 40টি দেশ, তার মধ্যে ইউরোপেরও কিছু দেশ রয়েছে যারা এমার্জেন্সি এনার্জি কনজারভেশনের পথে হেঁটেছে। অর্থাৎ আপৎকালীন পরিস্থিতির জন্য জ্বালানি তারা সঞ্চয় করে রাখতে চাইছেন। তার কারণ এই পরিস্থিতি যদি চলে তাহলে আর মেরে কেটে 2-3 মাস থেকে খুব বেশি হলে 4 মাস ধরে নেওয়া যায়, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সামনে বিশ্ব এসে দাঁড়াবে, যেখানে জ্বালানি নিঃশেষ হয়ে গেছে। যার যার কাছে স্টকে যা মজুদ ছিল সেগুলো সব শেষ হয়ে যাবে। তাহলে এখন থেকেই বেশ কিছু পদক্ষেপ করা জরুরি। কিছু কিছু দেশ কিছু পদক্ষেপ করা শুরু করেছে, যে পদক্ষেপগুলোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি কি পদক্ষেপ আমি যদি হিসেব করে দেখি তাহলে 3টে দেশের কথা আমি বলতে পারবো, এমন 3টে দেশ যারা এখন থেকেই গ্যাসের সিলিন্ডারে হাফ রিফিলিং শুরু করে দিয়েছে। অর্থাৎ পুরো একটা সিলিন্ডার একজন গ্রাহককে দেওয়া যাবে না, হাফ হাফ করে দেওয়া হবে, রেশনিং। আবার শুধু তাই নয়, তার সঙ্গে এই যে ইলেকট্রিসিটির ক্ষেত্রেও একটা রেশনিং করা হয়েছে। অর্থাৎ এত ইউনিটের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না দিনে বা মাসে। এই রেশনিংয়ের পথে 3টে দেশ এরকম হেঁটেছে। 18টা দেশ ঠিক করেছে যে তারা ড্রাইভিং ডে কমিয়ে দেবে। ড্রাইভিং ডে কমাতে গেলে কি করতে হবে? ওয়ার্ক ফ্রম হোম করে দিতে হবে। আর তা না হলে অড অ্যান্ড ইভেন নাম্বারে গাড়ি চালাতে হবে। অর্থাৎ যাদের অড নাম্বারের নাম্বার প্লেট গাড়ির, তারা একদিন অন্তর গাড়ি নিয়ে বেরোতে পারবেন। আবার যেদিন তারা গাড়ি নিয়ে বেরোবেন না, ইভেন নাম্বার যাদের, তারা এই একদিন অন্তর করে গাড়ি নিয়ে বেরোতে পারবেন। এরকম সিস্টেমে হেঁটেছে 18টি দেশ। 13টি দেশ সম্পূর্ণভাবে ওয়ার্ক ফ্রম হোমের কথা বলে দিয়েছে। কোনোভাবেই কোনো সরকারি অফিস, বেসরকারি অফিস সেখানে আর খোলা হবে না। আপাতত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হবে না, সব বাড়ি থেকে হবে। পড়াশোনা হবে অনলাইনে, কাজকর্ম হবে অনলাইনে। কয়েকটি দেশের নাম যদি আপনাদের বলি, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইতিমধ্যেই কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে বা নিতে বাধ্য হয়েছে। যেমন এই যে ওয়ার্ক ফ্রম হোমের কথা বলা হচ্ছে বা ফ্লেক্সিবল অ্যারেঞ্জমেন্টের কথা বলা হচ্ছে। বাড়িতে বসে কাজ করতে হবে বা এমন একটা ব্যবস্থা করা হবে তাতে আপনার এই কাজের দিন কমানো হবে, অফিসে যাওয়ার দিন কমানো হবে। এইরকম দেশগুলোর মধ্যে থেকে পাকিস্তানের কথা বলতে হবে। পাকিস্তান
পাকিস্তানে 4 দিন ওয়ার্ক মানে হচ্ছে সপ্তাহের মধ্যে 3 দিন বাড়ি থেকে কাজ বা ছুটি, বাকি 4 দিন অফিসে কাজ হবে। ইন্দোনেশিয়া ঠিক করেছে ছুটির দিন তো যেমন ছুটি থাকে, তার মাঝে এই যে ওয়ার্কিং ডেজের মধ্যে থেকে একটা দিন, সেই দিনটাকে ফ্রাইডে ধরা হচ্ছে, সেই দিন তাকে বাড়িতে বসে কাজ করতে হবে, অফিস যাওয়া যাবে না। শ্রীলঙ্কায় বুধবার অফিস বন্ধ রাখা হচ্ছে, যাবতীয় সরকারি বেসরকারি অফিস বুধবার বন্ধ রাখা হবে, মানে ওয়ার্ক ফ্রম হোমও না, একেবারে ক্লোজ, বন্ধ রাখা হবে। কোরিয়ার ক্ষেত্রে ফ্লেক্সিবল অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, অর্থাৎ রোটেশন বেসিসে অফিস হয়তো খোলা হবে বা বন্ধ রাখা হবে। যদি খোলাও থাকে তাহলে ওয়ার্কফোর্স কমিয়ে দেওয়া হবে, অর্থাৎ 100 জন যদি কোনো অফিসে কাজ করেন, ঠিক করা হবে 50 জন আজকে অফিসে আসবেন, বাকি 50 জন পরের দিন অফিসে আসবেন। একসঙ্গে যদি 100 জন আসেন তাহলে যানবাহনে যে পরিমাণ জ্বালানি খরচ হবে সেটা যাতে সাশ্রয় করা যায়, তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কোরিয়া। এছাড়া কয়েকটা দেশের কথা বলতে হবে যারা পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোমে গিয়েছে, সেই দেশগুলো হচ্ছে কম্বোডিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, পেরু, ইজিপ্ট। আচ্ছা, এয়ার কন্ডিশনার বা কুলার, তার ক্ষেত্রে একটা রেশনিং করা বা বন্ধ করার ব্যবস্থা করেছে বেশ কয়েকটি দেশ। যেমন আমি বেশ কয়েকটা দেশের নাম আপনাদের এখনই বলতে পারি, যে দেশগুলোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কুলিং 25 ডিগ্রি বা 24 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা যাবে না। যেমন বাংলাদেশে বলা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা কোনোভাবেই এসির নামানো যাবে না। ঠিক একই রকমভাবে সিঙ্গাপুরে বলা হয়েছে, এবং সিঙ্গাপুরে জোর দেওয়া হয়েছে যে দরকার হলে ফ্যান চালান, এসি কোনোভাবেই নয়, যদি হয় তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে যেন এসির তাপমাত্রা না থাকে। কম্বোডিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই সব দেশগুলির ক্ষেত্রে 24 থেকে 26 ডিগ্রির মধ্যে লিমিট বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার বাড়ি বা আপনার অফিস যে কোনো জায়গায় এসি যেন 24 বা 26 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানো থাকে বা না কমানো থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো জর্ডানে সব পাবলিক অফিসে এসি ব্যান করে দেওয়া হয়েছে, এয়ার কন্ডিশনার চলবে না। এবার গভর্নমেন্ট ট্রাভেলের ক্ষেত্রে রেস্ট্রিকশন, অর্থাৎ সরকারি কর্মচারী যারা, তাদের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান আনা হয়েছে বেশ কিছু দেশে, যে তাদের ফরেন ট্যুর বা তাদের এই যে নিয়মিত যাওয়া আসা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, খুব স্বাভাবিকভাবেই যদি ভিভিআইপি হন তাদের তো হেলিকপ্টারে যাওয়া আসা করতে হবে, তাদের প্লেনে যাওয়া আসা করতে হবে, সেই যাওয়া আসাটাও লিমিটেড করে দেওয়া হয়েছে। জর্ডানে কোনো রকমভাবে সরকারি যারা নেতা মন্ত্রী আমলা যারা রয়েছেন তারা কোনোভাবেই এখন কোথাও ট্রাভেল করতে পারবেন না, পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। পাকিস্তানের কোনো মন্ত্রী কোনোভাবেই বা কোনো সরকারি পদাধিকারী এই মুহূর্তে ফরেন ট্রাভেল করতে পারবেন না, ব্যান করে দেওয়া হয়েছে ফরেন ট্রাভেল। ইজিপ্ট, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার ক্ষেত্রে ঠিক করা হয়েছে যে সরকারি আধিকারিক আমলারা বা মন্ত্রীরা তারা কোনো ট্রান্সপোর্টেশনের সুযোগ আর পাবেন না, দেশের মধ্যে বা দেশের বাইরে যেখানেই হোক কোনো সুযোগ তারা পাবেন না। পানামার ক্ষেত্রেও একই ব্যাপার। তানজানিয়ার ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার, তানজানিয়ায় বলা হচ্ছে যে সরকারি আমলা বা মন্ত্রীরা যাওয়া আসা করতেই পারেন কোথাও দেশের মধ্যে, তবে সেক্ষেত্রে আপনাদের বাসে যেতে হবে, আপনাদের জন্য আলাদা গাড়ি প্রোভাইড করা সম্ভব নয়। কোরিয়ায় বলা হয়েছে যে হ্যাঁ, অড ইভেন পদ্ধতিতে আপনাদের জন্য ব্যবস্থা করা যেতে পারে, অর্থাৎ সরকারি আধিকারিক আমলা বা মন্ত্রী যারা রয়েছেন তাদের জন্য অড ইভেন পদ্ধতিতে একটা ব্যবস্থা করা যেতে পারে। এই অড ইভেন ব্যবস্থাটা কীরকম না, সপ্তাহে হয়তো তাদের 7 দিন ট্রাভেল করতে হতো বা তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো বা পার্লামেন্টে যেতে হতো, সেটাকে 3 দিন করে দেওয়া হচ্ছে। স্কুল আর ইউনিভার্সিটির ক্ষেত্রে কয়েকটা দেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে বা নিতে বাধ্য হয়েছে। কীরকম না, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে পড়াশোনা হবে বাড়ি থেকে। শ্রীলঙ্কার ক্ষেত্রে বুধবার ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ একটা দিনও যদি কমানো যায় স্কুল বা ইউনিভার্সিটিতে যাওয়া আসা, তাহলে অনেকটা জ্বালানি সাশ্রয় হবে, অনেকটা শক্তি সঞ্চয় করা সম্ভব হবে। পাকিস্তানে
100% অনলাইন করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এছাড়াও এই যে পাবলিক ক্যাম্পেন হয়, সেই পাবলিক ক্যাম্পেনের উপর বেশি করে জোর দিয়েছে কিছু কিছু দেশ, যেমন অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, কোরিয়া। এরা বিশেষ করে জোর দিয়েছে যে যাতে ক্যাম্পেন করা হয়, মানুষকে বোঝানো যায়, সরকারি আধিকারিক বা সরকারি যারা রয়েছেন তারা সরকার যেন বোঝায় বিজ্ঞাপনের মাধ্যমে বা কোনোভাবে যে এনার্জি সেভ করা কতটা প্রয়োজন হয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা কত বড় বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছি, আমাদের কতটা আতঙ্কের একটা জায়গা তৈরি হয়েছে, সেগুলো যেন বোঝায়। এবং কোনো রকম কোনো এলইডিতে বিজ্ঞাপন নিষেধাজ্ঞা রয়েছে, তার উপরে কোনো এলইডি হোর্ডিং সম্ভব নয়, নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কয়েকটি দেশ। এবং এই কোরিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশের ক্ষেত্রে বা পাকিস্তানের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের একটা লিমিটেশন, বিধিনিষেধ দেওয়া হয়েছে। যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে বলা হয়েছে যে তেল নিতে গেলে রেশনিংয়ের মাধ্যমে তেল দেওয়া হবে এবং সেটাও কিউআর কোডের মাধ্যমে। কিউআর কোডে দেখে নেওয়া হবে যে আপনার রেশনিংয়ে আপনার জন্য বরাদ্দ ফুয়েল কতটা, সেই অনুযায়ী ফুয়েল আপনাকে দেওয়া হবে এবং কতদিন পরে আপনি আবার রিফুয়েলিং করতে পারবেন সেটাও কিউআর কোড দেখেই জানা যাবে। আচ্ছা, ফুয়েল লিমিট করে দেওয়া হয়েছে বাংলাদেশে। আর মায়ানমারের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার যত টাকাই থাকুক না কেন, আপনাকে ওই গাড়ি অল্টারনেটিভ ডে নিয়ে বেরোতে হবে, রোজ আপনি গাড়ি নিয়ে বেরোতে পারবেন না। বরং বেশি করে জোর দেওয়া হচ্ছে ইভির উপরে বেশি করে জোর দেওয়া হচ্ছে। পাকিস্তানে ফ্রিতে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষ গাড়ি নিয়ে না বেরোন, এবং স্পিড লিমিট বেঁধে দেওয়া হচ্ছে। যত বেশি স্পিড বাড়বে তত বেশি জ্বালানি খরচা হবে, সেটা থেকে কোনোভাবে সাশ্রয়ের পথ খোঁজার জন্য সরকারের এরকম সিদ্ধান্ত। ইন্দোনেশিয়ায় বায়োডিজেল আর ইভির উপরে জোর দেওয়া হচ্ছে যেন জ্বালানি হিসেবে বায়োডিজেল আর ইভি ব্যবহার করা হয়। এছাড়াও ফ্রান্স, ইউকে, চিলি, কম্বোডিয়া এরা ইভির উপরে বেশি জোর দিচ্ছে। এলইডির উপর, মানে এলইডিতে যাতে খুব বেশি খরচ না করতে হয় সেদিকে জোর দিচ্ছে। এবং সোলার ইনস্টলেশনের উপরে সৌরশক্তির উপর বিশেষভাবে জোর দিচ্ছে, যাতে অন্তত প্রাকৃতিক যে জ্বালানি রয়েছে বা যে শক্তির ভাণ্ডার রয়েছে সেই শক্তির ভাণ্ডারে যাতে হাত না দিতে হয়। কিন্তু এই সব কিছুর পরেও সব দেশের পক্ষে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। এখনই যা বিশ্বের জ্বালানি পরিস্থিতি, তাতে তখন কি করতে হবে? তখন ইমার্জেন্সি ঘোষণা করে দিতে হবে, আপৎকালীন পরিস্থিতি ঘোষণা করে দিতে হবে। যেমন কিছু দেশ এর মধ্যেই আপৎকালীন পরিস্থিতি ঘোষণা করে দিয়েছে। মাদাগাস্কার 15 দিনের জন্য আপৎকালীন পরিস্থিতি, ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে। 90 দিনের জন্য ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে মার্শাল আইল্যান্ড। তাবুলুর ক্ষেত্রে 2 সপ্তাহ। ফিলিপিন্স এবং শ্রীলঙ্কার ক্ষেত্রেও ন্যাশনাল এনার্জি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। এছাড়াও এই যে এনার্জিগুলো যেখানে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, তার বাইরেও কিছু কিছু দেশ যারা খুব গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ করতে বাধ্য হয়েছে। যেমন পাকিস্তানের কথা আমি আগেই বলছিলাম আপনাদের, পাকিস্তানের রেশনিং করা হচ্ছে, অর্থাৎ গ্যাসের সিলিন্ডার হাফ রিফিলিং হবে, পুরোপুরি রিফিল করা হবে না, হাফ রিফিলিং, ওইটুকুই বরাদ্দ থাকবে। আবার মালদ্বীপ, নেপালের ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ দিক নেওয়া হয়েছে। রাত 8টার পরে কোনো দোকান খোলা থাকবে না, কোনো মার্কেট খোলা থাকবে না। এমার্জেন্সি সার্ভিস রাত 10টা পর্যন্ত দোকান, মানে ওষুধের দোকান রাত 10টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে, কিন্তু অন্যান্য যে কোনো মার্কেট, শপিং কমপ্লেক্স 8টার মধ্যে বন্ধ করে দিতে হবে, তাতে এনার্জি সেভিং হবে। এবং শ্রীলঙ্কা আর ইজিপ্টের ক্ষেত্রে ঠিক করা হয়েছে দেশের কোথাও কোনো বিলবোর্ড যেন না জ্বালানো হয়, কারণ এই গভীর সংকট থেকে বেরোনোর জন্য অনেকগুলো স্যাক্রিফাইস করতে হবে, সব দেশকেই করতে হবে। প্রত্যেকটা দেশ নিজের পরিমিতি অনুযায়ী, নিজের পরিস্থিতি অনুযায়ী চেষ্টা করছে এই সংকট থেকে বেরিয়ে আসার। আমাদেরও সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবধানে থাকতে বলেছেন, সঞ্চয়ী হতে বলেছেন, সংযমী হতে বলেছেন, কারণ জ্বালানির বড় আকাল।